প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সবাই ভালো আছো? গতদিন আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের যে ক্লাসটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। অর্থাৎ যে গ্যালিলীয় রূপান্তর, আধুনিক পদার্থবিজ্ঞানের যে গ্যালিলীয় রূপান্তর পর্যন্ত আমরা শেষ করেছিলাম। বলেছিলাম যে আগামী ক্লাসে নতুন একটা রূপান্তর দেখাবো, কারণ আগের দিন যে রূপান্তরটা দেখানো হয়েছিল সেই রূপান্তরে আমাদের যে সমস্যাটা ছিল, আমরা সময়কে ধ্রুব ধরেছিলাম। অর্থাৎ আমি একটা চিত্র এঁকেছি, এস এবং এস ড্যাশ দুটো কাঠামো, এস কাঠামোটা স্থির, এস ড্যাশ কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল। তাহলে দেখা যাচ্ছে যে কি, এই যে টি এবং টি ড্যাশকে গত ক্লাসে আমরা সমান দেখাইছিলাম। আজকে আমরা এই দুটো কাঠামোতে যে সময় পরিমাপ করা হয়েছে সে দুটো সময় একই না, এই দুটো সময় ভিন্ন। সেই আলোকে আমরা আজকে যে রূপান্তরটা বের করব, সেই রূপান্তরের নাম হচ্ছে লরেন্স রূপান্তর। এই লরেন্স রূপান্তরে দেখে আমরা আমরা সলিউশন পাই। এখানে দেখো, এবং গত যে গ্যালিলীয় রূপান্তরে যে আলোর বেগকে আমরা ধ্রুব, উভয় কাঠামোতে একই রূপ হবে, এটাও আমরা বিবেচনায় আনিনি। আজকে আমরা এটাকে বিবেচনায় আনবো যে উভয় কাঠামোতে আলোর বেগ ধ্রুব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শুরুতেই দেখি যে এস এবং এস ড্যাশ দুটো কাঠামো, এস কাঠামো এবং শুরুতে এস ড্যাশ কাঠামো একই জায়গায় ছিল। আমি গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা ট্রেন ছাড়ছে, মানে ট্রেনটা ঠিক উদাহরণ, এটা যদি ট্রেনের সাথে আপেক্ষিক তত্ত্বের মেলাও তাহলে আমি আবার বলবো ভুল হবে। যদি কেউ বলে যে তোমাদের স্যার এইভাবে বুঝালেন যে তোমরা ট্রেনের বেগের সাথে আপেক্ষিক তত্ত্বের বেগের তো কোনো তুলনা হয় না, আসলে হয় না। কারণ কি, এই জায়গায় যে বেগটা, সেই বেগটা অনেক বেশি, সেটা ট্রেনের বেগের সাথে তুলনা হবে না। সেটা ফোটন জাতীয় কণা বা এই ধরনের ইলেকট্রন, ফোটন, এই ধরনের কণা, অতি সূক্ষ্ম কণার ক্ষেত্রে যাদের বেগ অনেক বেশি, সেই সমস্ত ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। তাহলে আমি উদাহরণ দিচ্ছি যে আমাদের যেগুলো জানা রাশি আছে, সেই জানা রাশির আলোকে, কি বললাম, আমাদের যে রাশিগুলো জানা আছে সেই রাশিগুলো, মানে সেই বিষয়গুলো বা সেই তথ্যের ভিত্তিকে আমি যদি বুঝাই তাহলে তোমাদের সুবিধা হবে এইটাই যে তোমরা সেটা সহজে কল্পনা করতে পারবা, সহজে সেটা মানে ধারণা করতে পারবা। আমি যদি এখন ফোটন কণিকা নিয়ে বা অন্য কোনো কণিকা নিয়ে বা আদারওয়াইজ ইলেকট্রন বা ওই ধরনের কণা নিয়ে বা রকেটের গতি যেটা খুবই বেশি, সেইগুলো নিয়ে কথা বলি, তাহলে দেখা গেল তোমাদের চিন্তা করতে অনেক অসুবিধা হতে পারে। তাই আমি বলছি যে ট্রেনটা বলছি যে এই উদাহরণটা দিলে তোমরা সবাই বুঝতে পারবা। এখন দেখো, এস কাঠামোটা যদি রেল স্টেশন হয় আর এস ড্যাশ কাঠামোটা যদি ট্রেন হয়, তাহলে এরা শুরুতে এক জায়গায় ছিল। তাহলে তোমাদের ওই গত ক্লাসে বলছিলাম যে তোমাদের বান্ধবী কোথায় আছে, ওই ট্রেনের লাস্ট বগিতে আছে, তোমার সাথে কথা বলছে। যখন ট্রেন ছেড়ে দেবে, তখন ছেড়ে দেওয়ার সাথে সাথে তোমার বান্ধবীও রওনা দেবে, আর ট্রেন তো রওনাই দিছে। দেওয়ার পরে দেখা গেল যে টি সময় পরে তার বাবা মা যেখানে আসেন ওখানে সে চলে গেল। তাহলে যেতে লাগলো কত, টি সময়। আর সেই সময় ট্রেনটা তোমার থেকে কত দূর গেল, যেহেতু ভি বেগে যাচ্ছে, তাহলে তোমার বান্ধবীর বা বন্ধুর যেতে লাগিছে কত, টি সময়, সেটা এস কাঠামো অনুযায়ী। আর তোমার বান্ধবীর কাঠামো অর্থাৎ ট্রেনের সেই সময়টা লাগিছে টি ড্যাশ। তাহলে কি হলো যে টি সময়, এই তুমি দেখছো যে টি সময় তোমার বান্ধবী বা বন্ধু তো কোথায় চলে গেছে, তার বাপ মার কাছে চলে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে কি আসবে, যে আমরা যে উভয় কাঠামোতে আমরা এই জিনিসটা ধরি যে এইটাকে আমি বলছি কি, যে এইটাকে আমি তোমার বান্ধবীর বেগটাকে এখন আলোর বেগের সাথে কথা বলবো। যে তাহলে আলো টি সময় এখান থেকে কত দূরত্ব যাবে, এস কাঠামো থেকে এই পি বিন্দু, মানে ও বিন্দু থেকে পি বিন্দুতে গেল, তাহলে এই দূরত্বটা হলো এক্স। তাহলে এক্সটা কি হলো, এস কাঠামোতে হলো এক্স ইকুয়াল টু সিটি, 1 নম্বর সমীকরণ। আর তোমার বান্ধবীর কাছে সেই আলোর বেগটা কত হবে, মানে আলো টি সময় কত দূরত্ব যাবে, এস ড্যাশ কাঠামোতে সেই আলোটা যাবে কত দূরত্ব, এক্স ড্যাশ ইকুয়াল টু সিটি ড্যাশ। আমি আবারও বলছি যে এখানে তোমার টি এবং টি ড্যাশ দুটো সমান না, ই নট ইকুয়াল টু
টি ড্যাশ, অর্থাৎ তুমি যে সময়টা মাপবা আর তোমার বান্ধবী যে সময়টা মাপবে এই দুটো একই সময় হবে না, কারণ সময় এখানে আপেক্ষিক। এবার আমি আসবো কিসে, যে আমি বলছি যে আগে চিরায়ত পদার্থবিজ্ঞানের যে সূত্র ছিল, চিরায়ত আমি একটু পদার্থ বিজ্ঞানের অনুসারে আমরা যে কি হলো, যে একটা রূপান্তর, আমি আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে এস কাঠামোতে আমি যে দূরত্বটা মাপিছি সেটা হচ্ছে এখান থেকে পি বিন্দুর দূরত্ব এক্স, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে ওয়াই, জেড অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে জেড, আর টি হচ্ছে সময়। টি সময়টা কি, এস কাঠামো থেকে এই যে আলোটা টি সময় যে দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ পি বিন্দুতে আসছে সেইটা হচ্ছে সেই টি, অর্থাৎ তোমার বান্ধবী এই যে স্টেশন থেকে এই পর্যন্ত যেতে যে সময়টা লাগাইছিল। আর এস ড্যাশ কাঠামোতে সেই জিনিসগুলো মাপিছি এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ এবং টি ড্যাশ। আর চিরায়ত পদার্থবিজ্ঞান অনুসারে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, এবং এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ। এইটা আমরা চিরায়ত পদার্থবিজ্ঞানের মানে আদিকালের যে নিয়ম অনুসারে আমরা এটা লিখতে পারি। কিন্তু এখন আধুনিক পদার্থবিজ্ঞানের অনুসারে আধুনিক পদার্থ বিজ্ঞানের অনুসারে আমরা যদি এটাকে লিখি কি হবে, তাহলে এখানে লিখব এক্স ড্যাশ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ভিটি, অর্থাৎ এই দূরত্ব থেকে এই দূরত্বটা বাদ দিলে আমি এক্স ড্যাশ পাবো, এটা এক নম্বর। এবং আরেকটা পাবো কি, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ। এখানে একটা ধ্রুব সংখ্যা আমি গুণ করেছি, সরি এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখানে দেখো একটা কে আনছি কনস্ট্যান্ট, এই কে কনস্ট্যান্টটা কি, কে কনস্ট্যান্টটা হচ্ছে এইটা একটা কনস্ট্যান্ট বা একটা রাশি বলি, কনস্ট্যান্ট বলা ঠিক হবে না, রাশি। এই রাশিটা কার উপর, এক্স এবং টি এইগুলোর উপরে নির্ভরশীল না, কেটা কার, ভি এর উপর নির্ভরশীল। কে কার অপেক্ষক, কে হচ্ছে ভি এর অপেক্ষক বা ভি এর ফাংশন, তার মানে ভি এর উপর সে নির্ভরশীল। ভি যত বেশি হবে বা ভি যত পরিবর্তিত হবে কে এর মানও তত পরিবর্তিত হবে। তাহলে কি বলা হচ্ছে, কে ভি এর উপর নির্ভরশীল কিন্তু এক্স এবং টি এর উপর নির্ভরশীল নয়। তাহলে এইবার আমরা কি করব, এইবার আমরা এই দুটো সমীকরণ সলভ করে আমরা কার মান বের করব, এই দুটো সলভ করে আমরা বের করব এই যে প্রথমে বের করব টি ড্যাশের মান, কার মান, টি ড্যাশের মান। তাহলে আমি এক্স ড্যাশ যে সমীকরণটা আছে এই জায়গায় এক্স ড্যাশ সমীকরণে আমি কার মান বসাবো, এক্স ড্যাশ সমীকরণে আমি মান বসাবো এই এর মান, এক্স ড্যাশের মান। তাহলে আমি বসালে আমি কি পাবো, 4 নম্বর থেকে আমি যদি পাই এক্স ইকুয়াল টু কে ইন্টু কে এক্স মাইনাস ভি টি প্লাস ভি টি ড্যাশ, এই তাহলে আমি গুণ করে দিই কে ইন্টু কে স্কোয়ার এক্স মাইনাস ভি টি প্লাস ভি টি ড্যাশ, এই
তাহলে দেখাচ্ছে কি যে আমি যদি এই পাশে বাদ দেই তাহলে আমার দাঁড়াচ্ছে কত, এক্স মাইনাস কে স্কোয়ার এক্স মাইনাস ভি টি ইকুয়াল টু ভি টি ড্যাশ। অতএব ভি টি ড্যাশ ইকুয়াল টু মানে টি ড্যাশ ইকুয়াল টু কি দাঁড়াবে, সরি এখানে একটা কে হবে, কে ভি, এখানে একটা কে ভি, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু এক্স এক্স মাইনাস কে স্কোয়ার এক্স মাইনাস ভি টি ভাগ আছে কে ভি। এটা হচ্ছে কয় নাম্বার, এটা 5 নাম্বার সমীকরণ, এটা 5 নাম্বার। এইবার আমি কি করব, এই টি ড্যাশ, এই যে 2 নাম্বার সমীকরণ, এই 2 নাম্বার সমীকরণে আমি এক্স ড্যাশ এবং টি ড্যাশের মান বসাবো। কার কার মান বসাবো, এক্স ড্যাশ এবং টি ড্যাশ। তাহলে আমার প্রথম উদ্দেশ্য কি ছিল, টি ড্যাশের মান বের করা। এবার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কি, কার মান বের করা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমার এক্স এর মান বের করা। তাহলে আমি 2 নম্বর সমীকরণে যদি লিখি, আমি 2 নম্বর সমীকরণে আসবো, আসে আমি এক্স ড্যাশ মান কি লিখবো, কে ইন্টু এক্স মাইনাস ভি টি ইকুয়াল টু সি টি ড্যাশ, তাহলে সি ইন্টু এক্স মাইনাস কে স্কোয়ার এক্স মাইনাস ভি টি ভাগ কে ভি স্কোয়ার। এইবার আমি কি বলেছি, আমার উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে আমি দেখো এই কোণাকুণি যদি গুণ করে দিই, তাহলে কে স্কোয়ার ভি স্কোয়ার এক্স মাইনাস ভি টি ইকুয়াল টু সি এক্স মাইনাস সি কে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ভি টি। এইবার দেখো কি দাঁড়াচ্ছে, কে স্কোয়ার ভি স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার টি ড্যাশ কে স্কোয়ার, সরি এখানে ভি স্কোয়ার নেই, এখানে আছে কে ভি আছে, সরি কে ভি, তাহলে এখানে আসতেছে কত, কে ভি, তাহলে কে স্কোয়ার ভি এক্স মাইনাস কে স্কোয়ার ভি স্কোয়ার টি ইকুয়াল টু সি এক্স মাইনাস সি কে স্কোয়ার এক্স মাইনাস সি কে স্কোয়ার ভি টি। এইবার দেখো আমরা কি করব, আর আমাদের এক্স এর মান বললাম যে এক্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে এক্স গুলো সব বাম পাশে নিয়ে আসি, কে স্কোয়ার ভি এক্স মাইনাস সি এক্স মাইনাস সি মাইনাসে এটা প্লাস হয়ে যাবে সি কে স্কোয়ার এক্স ইকুয়াল টু কে স্কোয়ার ভি স্কোয়ার টি প্লাস সি কে স্কোয়ার ভি টি। এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, কে স্কোয়ার ভি মাইনাস সি প্লাস সি কে স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আমরা টিটা কমন নেব, কে স্কোয়ার ভি স্কোয়ার প্লাস সি কে স্কোয়ার ভি ইন্টু টি। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে যদি আমরা এক্স ইকুয়াল টু লিখি তাহলে কি দাঁড়াবে, কে স্কোয়ার ভি স্কোয়ার প্লাস সি কে স্কোয়ার ভি ইন্টু টি ভাগ কে স্কোয়ার ভি মাইনাস সি প্লাস সি কে স্কোয়ার। এটা কত নম্বর সমীকরণ হলো, 6 নম্বর। তাহলে আমরা এইবার যাব কোথায়, যে 1 নম্বর এবং 6 নম্বর হতে পাই, 1 ও 6 হতে আমরা পাচ্ছি কি, যে এ সাইডেও এক্স, এ 6 নম্বরের বাম পাশে এক্স, তাহলে সিটি লিখতে পারি, সিটি ইকুয়াল টু কে স্কোয়ার ভি স্কোয়ার প্লাস সি কে স্কোয়ার ভি ইন্টু টি ভাগ কে স্কোয়ার ভি মাইনাস সি প্লাস সি
কে স্কোয়ার। উভয় সাইডেতে আমাদের টি টি কেটে গেলে থাকবে কি সি ইকুয়াল টু কে স্কোয়ার ভি স্কোয়ার প্লাস সি কে স্কোয়ার ভি ভাগ কে স্কোয়ার ভি মাইনাস সি প্লাস সি কে স্কোয়ার। এবার আমি আর গুণন করে দেবো, আর গুণন করে দিলে কি দাঁড়াবে और सी के स्क्वायर भी माइनस सी स्क्वायर प्लस सी स्क्वायर के स्क्वायर इक्वल टू के स्क्वायर भी स्क्वायर प्लस सी के स्क्वायर भी। এবার দেখো সি কে স্কোয়ার বি কেটে গেল। আমি বার করতে চাচ্ছি কার মান, আমি বার করতে চাচ্ছি কে এর মান। এবার সি কে ডান পাশে নেবো, তাহলে এই পাশে থাকলো কত সি কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। और যদি আমি কে স্কোয়ার কমন নিই কি লিখলাম কে সি স্কোয়ার কে স্কোয়ার সরি, তাহলে কে স্কোয়ার কমন নিলে থাকে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার और के स्क्वायर इक्वल टू सी स्क्वायर भाग सी स्क्वायर माइनस भি स्क्वायर और के स्क्वायर के समान ताली की दाঁড়ালো আমি के स्क्वायर लिखी सी स्क्वायर দিয়ে ভাগ করলাম উপর নিচে सी स्क्वायर माइनस भি स्क्वायर और के स्क्वायर इक्वल टू দাঁড়ালো যদি আমি सी स्क्वायर দিয়ে উপর নিচে ভাগ করে দিই তাহলে এখানে একটা सी स्क्वायर হবে এখানে একটা सी स्क्वायर হবে, তাহলে 1 ভাগ 1 মাইনাস ভি স্কয়ার বাই सी स्क्वायर। তাহলে কে সমান দাঁড়াবে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এইবার আমি লরেন্স যে রূপান্তরটা পেলাম সেখানে আমি লিখতে পারবো কি যে কে এর মান যখন পেয়ে গেছি তখন আমি কে এর মানগুলো বসাবো। তাহলে আমি এখানে তো যেহেতু বোর্ডের স্বল্পতা আমি একটুখানি মুছে নিই, মুছে নিয়ে আমি এটুকু থাকুক আমি এই জায়গায় থেকে মুছি। দেখো তাহলে লরেন্স যে রূপান্তর প্রথম যে রূপান্তরটা আমি পাচ্ছি যে কে এর মান বসাবো, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু কে এর মান এক্স মাইনাস ভি টি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু কি পাবো ওয়াই জেড ড্যাশ ইকুয়াল টু জেড। এবার টি ড্যাশ ইকুয়াল টু কি আসবে দেখো টি ড্যাশ ইকুয়াল টু আসবে টি ড্যাশ এর আমাদের কি আসে দেখো x মাইনাস কে এর মানটা বসাতে হবে, তাহলে কে স্কয়ার মানে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার হোল স্কয়ার ইনটু x মাইনাস ভি টি ভাগ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইনটু ভি। এইবার আমি উপরেরটুকু কি করব, উপরটুকু যদি ই করে দিই তাহলে x মাইনাস 1 বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার x মাইনাস ভি টি এখানে দাঁড়াচ্ছে কত ভি ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইবার আমি উপরের টুকু লসাগু করলে দাঁড়াবে কি উপরের টুকু লসাগু করলে দাঁড়াবে এই और इक्वल टू एक्स माइनस भि स्क्वायर बाई सी स्क्वायर इंटू एक्स লসাগু করছি মাইনাস এক্স প্লাস ভিটি আর নিচে আসছে কত নিচে আসছে ভি ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এই এক্স কেটে যায় তাহলে আমি এই জায়গায় লিখতে পারি ভি টি মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার এক্স ভাগ আমি মনে একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে এর নিচে একটুখানি
লাগলো, এর নিচে ছিল 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এর নিচে ছিল ভি ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই তাহলে আমি এক্স এক্স কেটে গেল, ভিটি সামনে আসলো, আর নিচে এইটা থেকে গেল ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইটাকে উল্টে গেলে কি হবে? উল্টে গেলে আমাদের রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই আর নিচে ভি আসবে। এখান থেকে একটা ভি কমন যাবে, একটা ভি কমন গেলে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ভাগ এই এখানে রুট এইটা আছে, এখানে এইটা কাটাকাটি গেলে এটা থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে থাকবে 1 বাই ভি। এবার ভি ভি কেটে গেলে আমাদের টি ড্যাশ ইকুয়াল টু হবে কত? টি মাইনাস ভি এক্স ভাগ সি স্কোয়ার ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই যে আমার টি। তাহলে আমি যে লরেন্স রূপান্তরটা দেখালাম, যে আমি এস কাঠামোতে সবগুলো পরিমাপ করে সেইটা এস ড্যাশ কাঠামোতে কেমন হবে তার চিত্রগুলো আমি দেখালাম যে এই হবে। এখন লরেন্সের যে একটা বিপরীত রূপান্তর আছে, সেই বিপরীত রূপান্তরটা আমরা যদি পাশাপাশি লিখতে পারি তাহলে দাঁড়াবে এরকম, লরেন্সের বিপরীত রূপান্তরটা এইরকম দাঁড়াবে। লরেন্স বিপরীত রূপান্তর। এই বিপরীত রূপান্তরটা কি? যে আমি এস ড্যাশ কাঠামোতে পরিমাপকৃত রাশিগুলোকে এস কাঠামোতে কেমন হবে, তাহলে এস ড্যাশে পরিমাপ করেছি কত? এক্স ড্যাশ, তাহলে আমার এক্স ইকুয়াল টু হবে এক্স ড্যাশ প্লাস এই বেগটা এস ড্যাশ কাঠামোতে বেগ আমি ভি বলেছি, কিন্তু এস ড্যাশ সাপেক্ষে এস এর বেগটা হবে বিপরীত দিকে, এই দিকে, তাহলে এটা মাইনাস ভি, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস ভি টি ড্যাশ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ, জেড ইকুয়াল টু জেড ড্যাশ, আর টি ইকুয়াল টু কি হবে? টি ইকুয়াল টু আসবে টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি গতদিনও বলছিলাম, যে আজকেও বলি, যে শুধু এক্স এবং টি এর পরিবর্তন আসলো, কিন্তু ওয়াই এবং জেড কেন পরিবর্তন হলো না? আমি বলেছিলাম একটা ট্রেন ধরে যখন যাওয়া হচ্ছে, তখন বন্ধু বা বান্ধবী যখন ট্রেনের বগি ধরে যাচ্ছে, সে কিন্তু কি করছে? শুধু এক্স অক্ষ, যদি ট্রেনের দৈর্ঘ্য বরাবর এক্স অক্ষ ধরি, তাহলে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর সে গতিশীল, তাহলে সে ওয়াই অক্ষ মানে আড়াআড়িভাবেও যাচ্ছে না, উপর নিচে মানে ট্রেনের মেঝ থেকে উপরের দিকেও সে উঠছে না। এই জন্যে এই দুই দিকে কোনো পরিবর্তন হবে না, শুধু হবে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ যে দিকে এই এস ড্যাশ কাঠামোটা গতিশীল সেই দিক বরাবর পরিবর্তন হবে। আশা রাখি আমরা এটুকু বুঝেছি। তাহলে এই যে রূপান্তরে, এই রূপান্তরে আমাদের ওই যে আইনস্টাইনের স্বীকার্যগুলো সব মেনে নিয়েছে, এবং ওই যে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো, সমস্ত সূত্রগুলো উভয় কাঠামোতে একই রূপ আকার ধারণ করবে। এইবার আমি যে এত সময় ধরে আমরা যে কষ্টটুকু করলাম তার নিশ্চয় একটা ফল আছে। আমি এবার দেখাবো যে কাল দীর্ঘায়নটা কেমন। কাল দীর্ঘায়নটা একটু দেখি। কাল দীর্ঘায়নটা হচ্ছে এই জিনিস, যে আমরা এক কাঠামোতে সময় পরিমাপ করে কোনো ঘটনার যে সময়ের যে ব্যবধান পাবো, অন্য কাঠামোতে তাই একই রকম হবে না, কিছুটা ভিন্ন হবে। সেটা কেমন হবে আমরা দেখি একটু। কাল দীর্ঘায়ন, দীর্ঘায়ন। এই কাল দীর্ঘায়নে আমি একদম একটা সিম্পল ব্যাপার, যে তোমার এস ড্যাশ কাঠামোতে একটা ঘড়ি আছে, মনে করো এখানে একটা ঘড়ি রাখা আছে, এখানে একটা ঘড়ি আছে, সেটা ঘড়িটা চলছে। এখন আমি একটা সময় পরিমাপ করব, আমরা সময় পরিমাপ করব কোনো ঘটনা, সেটা হচ্ছে কি, দড়ি একটা দেশলাইট কাঠি জ্বালানো হলো, যে প্লেনে যাচ্ছেন যিনি, তিনি কি করলেন, একটা
মানে দেশলাইয়ের কাঠি জেলে কোনো কাজ করছেন, তাহলে দেশলাইয়ের কাঠিটা যত সময় ধরে জ্বলবে সেইটা হচ্ছে আমাদের সময়ের ব্যক্তি। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ জ্বালানোর থেকে নেভা পর্যন্ত আমরা এই সময়টার যে ব্যবধান পাবো সেই ব্যবধান এস কাঠামোতে একরকম হবে আর এস ড্যাশ কাঠামোতে একরকম হবে। অর্থাৎ আমরা পৃথিবীতে বসে পরিমাপ করলে একরকম হবে, আর ওই প্লেনে বা ওই রকেটে বসে পরিমাপ করলে সেই সময়ের ব্যবধান ভিন্ন হবে। দেখি কেমন হয়। তাহলে আমরা এস কাঠামোতে ঘটনা শুরুর সময় t1 এবং শেষ হওয়ার সময় t2। এস ড্যাশ কাঠামোতে ঘটনা শুরুর সময় t1 ড্যাশ এবং শেষ হওয়ার সময় t2 ড্যাশ, এইটা আমরা জানি। এখন দেখো যে আমরা বলছি কি যে t1 ড্যাশ যা আমরা যদি পরিমাপ করি তাহলে আমাকে t1টা কেমন হবে, তাহলে আমাদের এই জায়গায় একটুখানি খেয়াল করতে হবে যে আমরা যে সময়টা পরিমাপ করছি সেই সময়টা এই ঘড়িটা কোথায় আছে, এস ড্যাশ কাঠামোতে আছে। এস ড্যাশ কাঠামোতে যিনি এই পর্যবেক্ষণটা করছে ঘটনাটা, অর্থাৎ দেশলাইয়ের কাঠি জ্বালছেন এবং নেভা পর্যন্ত সময়, তাহলে এই ঘটনাটা কিন্তু এই এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে স্থির, এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে স্থির। কিন্তু যখন আমরা মাপছি অর্থাৎ পৃথিবী থেকে মাপছি আমাদের সাপেক্ষে ঘটনাটা গতিশীল, তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব কি যে আমরা সময়টা যদি পরিমাপ করি এস ড্যাশ কাঠামোতে পরিমাপ করলে সেটা দুই কাঠামোতে আমরা পরিমাপ করছি, তাহলে আমরা দেখতেছি যে t1 সমান আমরা পাচ্ছি কত, t1 সমান পাচ্ছি হচ্ছে কত t1 ড্যাশ প্লাস vx ড্যাশ বাই সি স্কোয়ার। একটু আগে আমি দেখাইছি যে রিলেশনটা √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আরটা পাচ্ছি কত t2 ইকুয়াল টু t2 ড্যাশ প্লাস vx ড্যাশ সি স্কোয়ার ভাগ √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এস কাঠামোতে আমি যে সময়টা পরিমাপ করছি সেই সময়ের ব্যবধানটা কি, সময়ের ব্যবধানটা হচ্ছে গতিশীল অবস্থায় সময়ের ব্যবধান। তাহলে টি ইকুয়াল টু কি দাঁড়াবে t2 মাইনাস t1। আর এস ড্যাশ কাঠামোতে যে সময়টা পরিমাপ করছি সেটা হচ্ছে স্থির, ঘটনাটা স্থির কাঠামোর সাপেক্ষে, অর্থাৎ ঘটনাটা যে কাঠামোর সাপেক্ষে স্থির তার সাপেক্ষে সময়ের ব্যবধান হবে t2 ড্যাশ মাইনাস t1 ড্যাশ। এখানে t2 ড্যাশটা সমান আমরা কি লিখতে পারি t2 এটি। তাহলে আমি এই যে সমীকরণ 1 নম্বরে এবং 2 নম্বরে আমি যা তাহলে 1 নম্বরে আমি t2 এবং t1 এর মান যদি বসাই তাহলে কেমন আসে আমরা একটু দেখি। t ইকুয়াল টু t2 মানে t2 ড্যাশ প্লাস vx ড্যাশ বাই সি স্কোয়ার ভাগ √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস t1 ড্যাশ প্লাস vx ড্যাশ সি স্কোয়ার √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু লসাগু করি, √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার t2 ড্যাশ প্লাস vx ড্যাশ বাই সি স্কোয়ার মাইনাস t1 ড্যাশ মাইনাস vx ড্যাশ বাই সি স্কোয়ার। এইটে আর এইটে কেটে যায়, কেটে গেলে আমাদের থাকলো কত or t ইকুয়াল টু t2 ড্যাশ মাইনাস t1 ড্যাশ ভাগ √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অতএব t ইকুয়াল টু কি দাঁড়ালো t0 √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই তাহলে আমরা এই যে সময় অর্থাৎ গতিশীল কাঠামোর সাপেক্ষে ঘটনাটার সময়ের ব্যবধান, অর্থাৎ ওই যে দেশলাইয়ের কাঠি জ্বলার থেকে নেভা পর্যন্ত যে সময়ের ব্যবধান পেলাম সেটা হচ্ছে টি।
আর ওই যে রকেটে বসে দেশলাইট কাঠি জ্বলার থেকে নেওয়া পর্যন্ত যে সময়টা পেলাম সেটা টি নট। তাহলে আমার টি এবং টি নট অর্থাৎ গতিশীল কাঠামোর সাপেক্ষে সময়ের ব্যবধান আর স্থির কাঠামোর সাপেক্ষে সময়ের ব্যবধানের যে সম্পর্ক সেটাই। এইবার আমরা দেখবো কোনটা বড় আর কোনটা ছোট। আমরা এই দেখে হঠাৎ করে হয়তো বলতে পারি না যে আমাদের টি বড় না টি নট বড়। তাহলে আমরা দেখাবো যে টি নটের চেয়ে টিটা বড়। অর্থাৎ আমরা যারা শুধু বসে আছি, কাজ করছি না, তাদের কাছে সময়টা ব্যাপক মনে হবে। আর ওই যে যিনি কাজ করছেন রকেটে, তার কাছে সময়টা কম মনে হবে। দেখো আমরা জানি ভি ইকুয়াল টু কত, সি এর থেকে কম। তাহলে বি স্কোয়ার ইজ লেস দ্যান সি স্কোয়ার, অর বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ লেস দ্যান 1। তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, একের থেকে ভি স্কোয়ার, একের থেকে এই রাশিটা কম। তাহলে একের থেকে এই রাশিটা বিয়োগ করলেও এটার মান একের থেকে কম হবে। একের থেকে যে রাশিটার মান কম তাকে যদি আবার রুট করা হয় তার মানটাও একের থেকে কম হয়। এইবার যদি এই জিনিসটাকে আমি উল্টায় দেই তাহলে 1 বাই ভি, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই অসমতাটার চিহ্নটা কি হবে, এবার বিপরীত হবে। আগে ছিল কি একের থেকে রাশিটা ছোট, এবার একের থেকে এই রাশিটা বড় হয়ে যাবে। কারণ কি, যখন উল্টায় দেওয়া হয় তখন অসমতার চিহ্ন কি পাল্টে যায়। এবার হচ্ছে কি কত, টি নট যে উভয় সাইডে গুণ করে তো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান টি নট। তাহলে এইটুকুর মান কি, এইটুকুর মান হচ্ছে টি। এই তাহলে আমি বলেছিলাম যে আমাদের কাছে সময়টা কি মনে হবে, বেশি মনে হবে বা বেশি হবে, আর যিনি কাজ করছেন তার কাছে সময়টা কম হবে। তাহলে আমরা কি বলি, যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের এমনি একটু প্র্যাকটিক্যালি, যে পরীক্ষার হলে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে সময়টা কেমন দ্রুত চলে যায়, যারা পরীক্ষার হলে ডিউটি করছেন যে সমস্ত ইনভিজিলেটর বা টিচাররা, তাদের কাছে সময়টা কি মনে হয়, যে যেতে চায় না। তাহলে বাস্তবেও দেখা গেল ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করলাম যে আসলে কোনো ঘটনা যদি কোনো কাঠামো সাপেক্ষে স্থির থাকে তার সাপেক্ষে সময়ের ব্যবধান কম হবে, আর গতিশীল কাঠামোর সাপেক্ষে সময়টা বেশি হবে। আজকের ক্লাসের যে বিষয়বস্তু ছিল আমরা মোটামুটি বুঝলাম। আর আগামী দিন আমরা যে ক্লাসটা করব তাতে কি দেখাবো, তাতে দেখাবো যে আর দুটো পরিবর্তন আছে। সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, অর্থাৎ স্থির কাঠামো অপেক্ষা গতিশীল কাঠামোতে যখন আমি দৈর্ঘ্য পরিমাপ করব তখন দৈর্ঘ্যটা কম মনে হবে, আর স্থির কাঠামো সাপেক্ষে দৈর্ঘ্যটা বেশি মনে হবে। আর একটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। সেটা কি, সেটা হচ্ছে স্থির কাঠামো থেকে ভর সবসময় কম হবে পরিমাপ করলে, আর গতিশীল অবস্থায় বা গতিশীল কাঠামো সাপেক্ষে যদি আমি ভর পরিমাপ করি তাহলে সেটা কি হবে, ভরটা বেশি হবে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম আপেক্ষিক তত্ত্ব। অনেকে মনে করেন যে, অনেক স্টুডেন্টের ধারণা এটা একটা আজগবি কথা বা এটা একটা কাল্পনিক। আসলে কাল্পনিক না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ এবং এটা বিজ্ঞানসম্মত। আমরা যদি এইভাবে কাজ করি বা মানে এটাকে ব্যবহার করি তাহলে দেখা যাবে যে তুমি গতিশীল থাকো, তুমি ইয়ং থাকবা, স্ট্রং থাকবা। আর যদি তুমি ঝিমায় পড়ো বা তুমি যদি কর্মহীন হয়ে পড়ো তাহলে দেখবা যে তোমার বয়স অটো বেড়ে যাচ্ছে। তুমি দেখা গেল যে 25-30 বছরে কিরম মানে একদম একজন 60-65 বছরের মতো হয়ে যাচ্ছে। আর 60-65 বছরের বয়সেও মানুষ ইয়ং থাকতে পারে যদি গতিশীল থাকে। তাহলে আমরা এটাই একটু আনন্দ পাই যে আমরা আপেক্ষিকতা মানে আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করেও আমরা জীবনটাকে অনেক এনজয় করতে পারি। আশা রাখি সবাই ভালো থাকবে এবং পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।